সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুও? ধ্রুব হেসে বলল, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেনে বান্ধাইলি। লজ্জায় শালুক ধ্রুবর বুকে আছড়ে পড়ল। ধ্রুবর বুক মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী। কে বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর বদলোক, সব সময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি তো আরো লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে নিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলেই মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করল, কোথায়? ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুবর 2 চোখ টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে করছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুলকে আছে? এখন কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা ডাকতে পারেনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন, আর যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে না পারেন, সারা জীবন এই আক্ষেপ আর মেটাতে পারবেন? কার কখন মরণ চলে আসে কে বলতে পারে? ওনার যদি কিছু হয়ে যায়, ওনারও তো কষ্ট থেকে যাবে শেষবারের মতো ছেলের মুখখানা দেখতে পারেননি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হয় শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমার অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল, তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময়ে কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমিও পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে এই বুক কেমন পোড়া ক্ষতবিক্ষত হয়ে আছে। শালুক ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দিব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলব। মতির মা দরজায় এসে নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি, সবাই বইয়া রইছে। চোখ মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না শালুক, তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালুক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখছি, তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুক আর দাঁড়ালো না।
ছুটে যেতে যেতে তার মনে হলো আসলেও শালুক ফুলের লাজ নাই, নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে। খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। ধ্রুবরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের ভেতর কেমন করে কেঁপে উঠল হঠাৎ করেই। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2 থেকে 3 মিনিট কথা বলতো। আজ ছেলেটা থাকলে সেও তো বসতো তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই ক্ষোভ পুষে রাখতে পারে কি? তিনি তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস মেরিনেট করতে করতে বললেন, ভাবি, খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন। মতির মাকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, ভাবি, দুপুরে জামা এসে খাবে কিন্তু, এখনও চিংড়ি ভাজা হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের। আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তেই মনে পড়ল আজকে জহিরও আসবে। সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করল না। সবার মনের ভেতর ভয় কাজ করছে, কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য। ফলমূল, মিষ্টি, বিস্কুট, চানাচুর, অনেক কিছু। একটা সিএনজি ভর্তি করে ফেলল। শালুকের বুকের ভেতর ঢিপঢিপ করছে অজানা আতঙ্কে। দীপালিদের বাড়ির সামনে এসে সিএনজি থামল। গেটের দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে চাই। ধ্রুব বলল, আমি ধ্রুব। সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তা বাবু, দেখা যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক, আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে এসেও আবার থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে এই ভয়ে। কাপা কাপা গলায় বললেন, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে। তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখেই মুহূর্তেই ধ্রুবর মাথা ঘুরতে লাগলো। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটখড়ি। কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে 1 ছটাকও মাংস হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2 চোখ আর লম্বা জ্বর ধরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বললেন, ধ্রুব এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো। কথা বলতে পারল না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসালেন। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন। আমাকে মাফ করে দিস বাবা। তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করল, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ঔষধ। আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওই কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলল, মা গো, কেমন আছো তুমি?
আমি তোমার শাশুড়ি হতাম। এখন আমি তোমার কেউ না মা। আমাকে তুমি চিনবে না, আমি চিনি তোমাকে। তোমার তুলতুলে নরম শরীরটা এখনও আমার মনে আছে। তোমাকে আমি বলতাম মোমের পুতুল তুমি আমার, এখনও তুমি তেমনই আছো। শালক কিছু বলতে পারল না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তো এই একটাই বাচ্চা বাবা, সেটা তুই। ধ্রুব লজ্জা পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হেসে বলল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পর আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা, তাকে ছেড়ে এসেছি বলে কি অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে দিয়ে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখান থেকে, আমিও কষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসা হারিয়ে। আমার বাবা তো উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। দীপালি হেসে বলল, দোষ আমাদের ছিল বাবা। ভালোবাসার টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম হয়ে হিন্দু মেয়েকে বইয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দিবেন নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবুও আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যে এও কথা ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দিবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যে এই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে। দীপালি হেসে বললেন, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানিক সময় কেটে যাবার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা, আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটা বার যদি আমি আপনাদের দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি, আমার নার্স আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালুক থমকে দাঁড়ালো, তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ওনাকে ডাক্তার দেখাবো। উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না, বাড়ি থেকে যেসব গহনা পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এত দিন পরে আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি তাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুবর নানা নিচে বসে রইলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব চলে এলো শালুককে নিয়ে। রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো। এত বছর পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সব কিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য। আপনি আমার এক মায়ের জন্য চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা,
ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি। আমার ভাই বোন এখনও ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদা কেঁদে ফেললেন। আফিফারা এসেছে কিছুক্ষণ আগে। হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখল সবাই বসে আছে, জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথা মায়া বাড়িয়ে লাভ কি হবে? বহুদিন পর আজ আবারও সবাই একসাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্রিত হতে পেরে।